লাস্টের সেশন থেকে আমরা লেকচার 1 এজেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টস কভার করতেছি। আমরা লাস্ট লাইভ সেশনে মোটামুটি এজেন্টস নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা মেইনলি এনভায়রনমেন্টস নিয়ে কথা বলবো। এনভায়রনমেন্টস বলতে বেসিক্যালি আমরা প্রপার্টিজ অফ এনভায়রনমেন্টস নিয়ে ডিসকাস করব। সো আমরা তো অলরেডি জানি যে এই ডায়াগ্রামটা আমরা দেখছিলাম, একটা এজেন্টের সাথে এনভায়রনমেন্টের রিলেশন কি। একটা এজেন্ট হচ্ছে এনভায়রনমেন্টের থ্রুতেই বেসিক্যালি তার ফাংশনালিটিগুলো অ্যাচিভ করে। এখানে কিছু ইন্টারাকশন হয়, রাইট? সো এজেন্ট হচ্ছে কি এনভায়রনমেন্ট থেকে হয়তো কিছু ইনপুট নেয় তার সেন্সরসের থ্রুতে, এবং এগুলো প্রসেস করে সে হয়তো কিছু আউটপুট জেনারেট করে। তো দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে একটা এজেন্টের জন্য। ওকে, এখন এই এনভায়রনমেন্টের বিভিন্ন পার্সপেক্টিভের উপর বেস করে এনভায়রনমেন্টের বিভিন্ন প্রপার্টি আছে। এই পার্সপেক্টিভগুলো হচ্ছে গিয়ে একটা এনভায়রনমেন্ট পুরোপুরি অবজার্ভ করা যায় নাকি যায় না, তারপরে একটা এনভায়রনমেন্টে একটাই এজেন্ট আছে নাকি অন্যান্য এজেন্ট আছে, তারপর এনভায়রনমেন্টে ইনসিডেন্ট হওয়ার সার্টেনটি কি আনসার্টেনটি কি, বেসিক্যালি এই জিনিসগুলোর উপর বেস করেই এনভায়রনমেন্টকে কয়েকটা প্রপার্টি দেওয়া যায়। ওকে, তো এনভায়রনমেন্টের প্রপার্টিগুলোর মধ্যে ভেরি ফার্স্ট প্রপার্টি হচ্ছে একটা এনভায়রনমেন্ট ফুললি অবজারভেবল হবে অর পার্শিয়ালি অবজারভেবল হবে। সো ফুললি অর পার্শিয়ালি অবজারভেবল। এটা যদি একটু ডিটেইলে বলা হয় তাহলে এভাবে ডিফাইন করা যায়, একটা এজেন্টের যে সেন্সরগুলো আছে এগুলা দিয়ে তো সে এনভায়রনমেন্ট পারসিভ করে, রাইট? এবং এই সেন্সরগুলোর যদি ইন্টায়ার এনভায়রনমেন্টের উপরে ফুল অ্যাক্সেস থাকে তখনই আমরা ওটাকে ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতে পারি। যদি এই সেন্সরগুলো দিয়ে সে এনভায়রনমেন্টের অনলি একটা পোর্শন পারসিভ করতে পারে, যদি কিছু আনপারসিভেবল পোর্শন থাকে তখন সেটাকে আমরা পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট বলি। ইউজুয়ালি যে অনেক বড় সাইজের এনভায়রনমেন্টগুলো, যেমন আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট আমরা তো এটা ফুললি অবজার্ভ করতে পারি না, রাইট? যেমন আমি যে রুমটাতে বসে আছি, এই রুমটাতে হয়তো আমি সবকিছু দেখতে পারি শুনতে পারি, বাট রুমের বাইরেই যে কি হচ্ছে না হচ্ছে আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। হয়তো কিছু আওয়াজ হলে শুনতে পারি বাট অ্যাটলিস্ট দেখতে তো পারি না, তাই না? সো এটা একটা পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। অ্যানি এজেন্টস দ্যাট ওয়ার্কস ইন রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট বেসিক্যালি পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্টেই কাজ করে, কারণ দ্য এনভায়রনমেন্ট ইজ হিউজ। এখন হিউজ এনভায়রনমেন্ট লাইক রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট জাস্ট পার্শিয়ালি অবজারভেবল মানে এই না যে এনভায়রনমেন্ট ছোট হলে এটা ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট হবে। ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য এজেন্ট, এজেন্টের সেন্সরগুলোর ফুল অ্যাক্সেস আছে কিনা এন্টায়ার এনভায়রনমেন্টের উপরে। যেমন আমরা লাস্ট লাইভ সেশনে একটা ভ্যাকুয়াম ক্লিনার বটের কথা দেখছিলাম, ইফ ইউ গাইস রিমেম্বার। তার দুইটা টাইল ছিল, এ এবং বি। দুইটা টাইলের একটাতে মানে যে কোনোটাতে আইদার ডার্ট থাকতে পারতো অথবা থাকতে পারতো না। এখন আমরা কি বলছিলাম যে এজেন্টটা অ্যাট এ টাইম একটা টাইলই সেন্স করতে পারতো, দুইটা টাইল সে একসাথে সেন্স করতে পারতো না। এখন দেখো এনভায়রনমেন্টটা খুবই ছোট, বাট তারপরেও ডিউ টু দ্য লিমিটেশনস অফ দি এজেন্টস সে অ্যাট এ টাইম অনলি একটা টাইলই পারসিভ করতে পারে। সো পুরা এনভায়রনমেন্টের পারসেপশন কিন্তু সে পাচ্ছে না অ্যাট এ গিভেন পয়েন্ট। সো এই কারণে এই পার্টিকুলার এজেন্টের জন্য আমরা এই এনভায়রনমেন্টটাকে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতে পারি আর কি, অ্যাটলিস্ট। সো অ্যাজ ইউ ক্যান সি, এনভায়রনমেন্টের প্রপার্টি কিন্তু অনলি এনভায়রনমেন্ট ইটসেলফের উপর ডিপেন্ড করা না, তার সাথে সাথে যেই এজেন্টটা ওই এনভায়রনমেন্টে কাজ করতেছে ওই এজেন্টের উপরও অনেকাংশেই ডিপেন্ড করে। এখন এই এজেন্টটাতেই যদি মডিফাই করে লেটস সবগুলো টাইলে যদি একটা ক্যামেরা লাগাই দিয়ে এমন যদি অ্যাবিলিটি দেওয়া হতো যে সে এট বি টাইল দুটাই একসাথে সে পারসিভ করতে পারে, সেক্ষেত্রে এনভায়রনমেন্টটাকেই তখন আমরা এই এজেন্টের জন্য ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতাম। ওকে, সো অ্যাগেন ছোট এনভায়রনমেন্ট মানে এই না যে এটা ফুললি অবজারভেবল, একটা এজেন্টকে তার সেন্সর দিয়ে পুরো এন্টায়ার জিনিসটাকে পারসিভ করতে পারতে হবে। ওকে, তারপরে মনে করো আমরা যদি চেসের কথা ধরি, চেসে তো একটা 8x8 বোর্ড থাকে, রাইট? সো একটা 8x8 বোর্ড থাকে। এখন কোনো একটা এজেন্টকে যদি ভালো মতো চেস খেলতে হয় তাহলে তো তার 8x8 বোর্ডের সমস্ত ইনফরমেশন তার কাছে থাকা লাগবে, রাইট? কোনখানে কোন গুটি আছে, তারপরে কোনখানে কি হচ্ছে, পুরা ইনফরমেশন থাকা লাগবে। সো নর্মালি যদি একটা এজেন্টের কাছে এরকম পুরা ইনফরমেশন থাকে, সে যদি সমস্ত 8x8
ঘরের যদি স্টেট সে দেখতে পায়, তখন আমরা এটাকে বলতে পারবো ফুললি অবজারভেবল। সো চেস ইজ এ ফুললি অবজারভেবল গেম। ওকে, কিছু কিছু গেম পার্শিয়ালি অবজারভেবল আছে। একটা এক্সাম্পল কি, মেনি টাইপস অফ কার্ড গেমস। কার্ডে কি, আমার ওপোনেন্টের হ্যান্ডে কার্ড থাকে যেটা আমরা দেখতে পারি না। আমাদের ডেকে যদি ফেস ডাউন কার্ড থাকে, ফেস ডাউন কার্ড তুললে কি হবে আমরা জানতে পারি না। হ্যাঁ, হয়তো বোর্ডে যে কার্ডগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, বাট ডেকে কি কার্ড আছে, ডেস্কটপে ওপোনেন্টের হ্যান্ডে কি কার্ড আছে, এই ইনফরমেশনগুলো আমরা সেন্সর দিয়ে, বা তুমি কোনো মানে আমরা পারসিভ করতে পারি না, তুমি কোনো এজেন্ট দিয়ে যদি করাইতে চাও সে তার সেন্সর দিয়ে পারসিভ করতে পারবে না। সো আমরা বলতে পারি যে পোকার একটা পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট। সো দিন শেষে পুরো ডেফিনেশনটা এইভাবেই দাঁড় করানো যায়। এনভায়রনমেন্ট যাই হোক না কেন, একটা এজেন্টের যদি তার সেন্সরগুলো দিয়ে ইন্টায়ার এনভায়রনমেন্টটা অ্যাট এ পয়েন্ট সেন্স করার অ্যাবিলিটি থাকে, তাহলে আমরা ওটাকে ফুললি অবজারভেবল এনভায়রনমেন্ট বলতেছি। আদারওয়াইজ আমরা ওটাকে পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট বলি। সো কোনো কোশ্চেন আছে এখান থেকে? আমি কানেক্টেড আছি তো, রাইট? ইয়েস। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট প্রপার্টি বেসড অন অবজারভেবিলিটি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে একটা এনভায়রনমেন্ট আইদার সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট হবে অর মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট হবে। এখন নামটাই আই গেস কাইন্ড অফ সেলফ এক্সপ্লেনেটরি। সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট বলতে কি, যে এনভায়রনমেন্টে একটাই এজেন্ট কাজ করে। মেনওয়াইল মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট কি, যে এনভায়রনমেন্টে মাল্টিপল এজেন্টস থাকতে পারে। এখন এখানে একটা ক্যাচ আছে, মাল্টি এজেন্ট এনভায়রনমেন্টে মাল্টি এজেন্ট থাকতে পারে, দ্যাটস ট্রু, বাট একটা এজেন্টের সাথে আরেকটা এজেন্ট রিলেটেড হতে হবে। হোয়াট আই মিন ইজ যে লাইক তোমার একটা এজেন্টের সাথে যদি অন্য এজেন্টের কানেকশন না থাকে, তাহলে আমরা ওটাকে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট কনসিডার করতে পারবো না। একটা এক্সাম্পল দিই, আই গেস তাহলে ক্লিয়ার হবে। লেটস সে তুমি একটা এজেন্ট বসাচ্ছ রাস্তায়, একটা ধরো অটোমেটেড স্ট্রিট লাইট, যেটা হচ্ছে ডে লাইটের উপর বেসিস করে অটো টার্ন অন অথবা টার্ন অফ হতে পারে। ওকে, এটা রাস্তায় বসানো আছে। এখন ওইটার পারফরমেন্সটা কিসের উপর ডিপেন্ড করবে? বেসিক্যালি ডে লাইটের উপর বেসিস করে তো, রাইট? ওয়েদার ডে লাইট একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামলে সে অন হতে পারতেছে কিনা, অথবা উপরে ডে লাইট বাড়লে অফ হতে পারতেছে কিনা, এটার উপরে। এখন ওই স্ট্রিটে তো অন্যান্য এজেন্টও থাকতে পারে। ফর এক্সাম্পল লাইক গাড়ি থাকতে পারে, মানুষ থাকতে পারে। এখন যদি পিওরলি তুমি ডে লাইটের উপর বেসিস করে ওই লাইক অটোমেটেড লাইটিংটা যদি তুমি ডিজাইন করতে চাও বা ডিজাইন করো, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওই মানুষ বা অন্যান্য গাড়ি এইসব এজেন্টের সাথে কিন্তু এটার পারফরমেন্স ডিপেন্ড করবে না। সো ওই পার্সপেক্টিভে আমরা কিন্তু ওই এজেন্টটাকে মাল্টি এজেন্ট, ওই এজেন্টের এনভায়রনমেন্টটাকে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট বলতে পারি না। ইয়েস, তার আশেপাশের এনভায়রনমেন্টে সে যাকে আলো দিতেছে ওগুলা হয়তো অন্যান্য এজেন্ট আছে, তার এনভায়রনমেন্টে অন্যান্য এজেন্ট আছে, বাট ওই এজেন্টের সাথে তার ফাংশনালিটি রিলেটেড না, তার পারফরমেন্সও রিলেটেড না। ওকে, সো তখন ওটাকে আমরা সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট বলতে পারি। আবার মনে করো একটা যদি তুমি সেলফ ড্রাইভিং কারের কথা যদি ধরো, তাকে তো অন্যান্য গাড়ির সাথে ইন্টারেক্ট করা লাগে, রাইট? অন্যান্য গাড়ি অ্যাভয়েড করা লাগে, অন্যান্য গাড়ি সেফটি ইনশিওর করা লাগে। তারপর রাস্তায় কোনো হিউম্যান এজেন্ট যারা আছে তাদের সেফটি, মানে পেডেস্ট্রিয়ান সেফটি আর কি, বেসিক্যালি যেটা পেডেস্ট্রিয়ান সেফটি ইনশিওর করা লাগে এগুলা। সো যেহেতু অন্যান্য এজেন্টের সাথে তার পারফরমেন্স রিলেটেড এবং অন্যান্য এজেন্টের সাথে ইন্টারেক্ট করা লাগতেছে, সেহেতু আমরা সেলফ ড্রাইভিং কারের এনভায়রনমেন্টকে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট বলবো। তারপর আমরা যে রিয়েল লাইফে যে চলাফেরা করি, আমরা একটা মাল্টি এজেন্ট এনভায়রনমেন্টে চলতেছি, আমরা অন্যান্য মানুষের সাথে ইন্টারেক্ট করি অ্যান্ড সো অন। যে কোনো ধরনের সিঙ্গেল প্লেয়ার গেম হচ্ছে একটা সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্টের এক্সাম্পল। যেমন আমরা ক্রসওয়ার্ড যে খেলি, সুডোকু খেলি, এগুলো তো সিঙ্গেল প্লেয়ার গেম। ক্রসওয়ার্ডে কি ক্যারেক্টার বসে বসে লেটার মেলানো লাগে, রাইট? সো ওইটা একটা সিঙ্গেল প্লেয়ার গেম। এনি গেমস দ্যাট ক্যান বি প্লেড অ্যালোন, ওগুলো হচ্ছে গিয়ে সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। মিনওয়াইল মাল্টিপ্লেয়ার গেমগুলো মোস্টলি মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। আই গেস অল অফ দেম আর মাল্টি এজেন্ট। যেমন তোমার চেস, চেস কি একজনের অ্যাগেনস্টে খেলা লাগে, সো টু প্লেয়ার এনভায়রনমেন্ট, রাইট? সো এটাকে আমরা মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট বলতে পারি। তারপরে লুডো, চারজন মিলে খেলা যায়, নর্মাল লুডোটা, নট দ্য স্নেক ওয়ান। সো ওইটা একটা মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। সো অ্যাগেইন, কোনো একটা এনভায়রনমেন্টে যদি অন্যান্য এজেন্ট ইনভলভ থাকে এবং লাইক গিভেন এজেন্টটা যদি অন্যান্য এজেন্টের সাথে ইন্টারেক্ট করে এবং গিভেন এজেন্টের পারফরমেন্স দেন ফাংশনালিটি যদি অন্যান্য এজেন্টের সাথে রিলেটেড থাকে, তখন আমরা ওটাকে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট বলতে পারি। আদারওয়াইজ এটা একটা সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। তারপরে থার্ড
যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্ট আইদার ডিটারমিনিস্টিক হবে অর স্টকাস্টিক হবে। কার জানি মাইক্রোফোন অফ, মাইক্রোফোনটা অফ করো তো, মাইক্রোফোন অন আছে কার জানি। নূর ফাতিহা, হ্যাঁ। আচ্ছা, সো একটা এনভায়রনমেন্ট আইদার ডিটারমিনিস্টিক হবে অর স্টকাস্টিক হবে। সো হোয়াট ডাজ দিস মিন? ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট বলতে কোনো একটা এজেন্ট এনভায়রনমেন্টে কোনো অ্যাকশন নিলে তার যদি একটা ডিটারমাইন্ড আউটকাম থাকে, তার যদি একটা লাইক সার্টেন আউটকাম থাকে, তখন আমরা ওটাকে ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট বলতেছি। স্টকাস্টিক এনভায়রনমেন্ট হচ্ছে যখন কোনো একটা এজেন্ট একটা অ্যাকশন নিলে আনসার্টেন আউটকাম থাকতে পারে, ঠিক আছে? সো এগেন ইট ডিপেন্ডস অন দ্য অ্যাকশন, অ্যাকশনের উপর বেস করে যদি লাইক ডেফিনেট কোনো আউটকাম থাকে তাহলে ওই এনভায়রনমেন্ট ডিটারমিনিস্টিক, আদারওয়াইজ এটা স্টকাস্টিক। একটা এক্সাম্পল কি হতে পারে, মনে করো এটা এটা হচ্ছে কি একটা রুফটপ, ঠিক আছে? আই মিন দিস ওয়ান, এটা হচ্ছে একটা রুফটপ। এখানে মনে করো একটা এজেন্ট আছে, এই এজেন্টের কাজ হচ্ছে উপর থেকে কিছু একটা থ্রো করবে। হ্যাঁ, সিমিলার স্ট্রেংথে, অলওয়েজ সে সেম স্ট্রেংথে কিছু একটা থ্রো করে, সেম হাইট থেকে সেম স্ট্রেংথে কিছু একটা থ্রো করে মাটির দিকে। ওকে, এখন তোমার মনে করো পুরা জিনিসটা যদি একটা বায়ুশূন্য রুমের মধ্যে থাকে অথবা কোনো একটা ভ্যাকুয়াম এনভায়রনমেন্টে থাকে, তখন কি হবে? এজেন্টটা যখন একটা জিনিস থ্রো করতেছে, আমরা তো জানি যে বায়ুশূন্য অবস্থায়, কেউ কি কিছু বলতেছো? হ্যাঁ, না, প্রবলেম নেই, খুব খুব হালকা আওয়াজ আসতেছিল। এনিওয়ে, সো বায়ুশূন্য অবস্থায় যদি জিনিসটা নিচে পড়ে, আমরা তো জানি যে বাতাস না থাকলে একটা একটা লাইক জিনিস 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার বেগে নিচে নামে, রাইট? সো যদি বাতাস না থাকে, সে সবসময় সেম পেসে, সেম টাইমে, সেম পজিশনে একটা জায়গায় গিয়ে পড়বে। সো দেখো, এজেন্টের অ্যাকশন হচ্ছে একটা জিনিস থ্রো করা, সেম মানে একটা গিভেন স্ট্রেংথ, এবং ওইটার একটা পসিবল আউটকামে আছে। সো তখন আমরা এটাকে ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট বলতে পারি। ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট বলতে পারি, কারণটা কি? কারণ হচ্ছে সে যেই অ্যাকশনটা নিতেছে ওইটার একটা সার্টেন আউটকাম আছে, একটা প্রেডিক্টেবল আউটকাম। ইউ অলরেডি নো হোয়াট উইল হ্যাপেন, এটা কোন পজিশনে পড়বে, তারপরে কত সময় লাগবে তার নিচে নামতে, কত বেগে নামবে, এই জিনিসগুলা। ওকে, এই এনভায়রনমেন্টটাই স্টকাস্টিক হবে যখন এই ভ্যাকুয়ামের বদলে এখানে হেভি এয়ার ফ্লো থাকবে। হেভি এয়ার ফ্লো থাকা নেসেসারি না, এয়ার ফ্লো থাকলেই হলো। তখন কিন্তু এই যে আগে যে একটা গিভেন আউটকাম ছিল, এই আউটকামটা আর গিভেন থাকবে না, আউটকাম তখন উল্টাপাল্টা হতে পারে। কিভাবে? কারণ তখন তো হেভি এয়ার ফ্লো আছে, রাইট? এখন যদি তুমি মানে কোন এজেন্ট রুফটপ থেকে কোনো কিছু থ্রো করে, এটা হয়তো লাইক জিনিসটা যদি স্পেশালি পাতলা হয়, হয়তো মাটিতে নেমে আসতে বেশি সময় লাগবে, রাইট? কারণ বাতাসের বাধার জন্য, বাতাসের ঘর্ষণের জন্য। এমনও হতে পারে বাতাস যদি অনেক হেভি হয়, সেই ক্ষেত্রে জিনিসটা ভেসে ভেসে লাইক যেই পজিশনে পড়ার কথা এটা থেকে অনেক দূরে গিয়ে পড়লো। ওকে, কোনো কোনো সময় বাতাসের অ্যামাউন্ট একদম কম থাকলে সে হয়তো একটু মানে কম্পারেটিভলি আরও কাছে পড়তে পারে। সো দেখো, এখানে কিন্তু একটা আনসার্টেনটি আসতেছে। যদি ঝড় বৃষ্টি থাকে তাহলে দেখা যাবে এটা মাটিতে না পড়ে আকাশে বাতাসে উড়াউড়ি করতেছে, রাইট? সো তখন আমরা এনভায়রনমেন্টটাকে স্টকাস্টিক বলতে পারি। অ্যাকশন কিন্তু সেম, একটা গিভেন স্ট্রেংথে একটা জিনিস নিচে ফেলা হচ্ছে, কিন্তু ডিউ টু দিস হেভি এয়ার ফ্লো জিনিসটা কোন পজিশনে পড়বে আমরা বলতে পারতেছি না, এটা আদৌ বাতাসে উড়ে যাবে কিনা এটা আমরা বলতেছি না। সো কিছু আনসার্টেনটি এখানে আসতেছে। আনসার্টেনটি এখানে আসতেছে। সো এই টাইপের এনভায়রনমেন্টকে স্টকাস্টিক এনভায়রনমেন্ট বলা যায়। চেস হচ্ছে কি একটা ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্টের এক্সাম্পল, কারণ চেসে যদি তুমি কোনো দান দাও তাহলে ইউ অলরেডি নো হোয়াট উইল হ্যাপেন। একটা একটা তুমি যদি সৈন্যকে এক ঘর সামনে নিয়ে যাও, দ্যাটস বেসিক্যালি এটা এক ঘর সামনে যাবে, ইউ অলরেডি নো এই অ্যাকশনটা নিলে কি আউটকাম আসতেছে, বা বোর্ড স্টেটটা কোথায় যাচ্ছে, এনভায়রনমেন্ট স্টেটটা কোথায় যাচ্ছে। বেসিক্যালি যে কোনো গেম যেখানে লাক ইনভলভ না, ওগুলা ডিটারমিনিস্টিক গেম বা ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট। তুমি যদি সুডোকু বা ক্রসওয়ার্ডের কথা বলো, সেম ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্ট। এখন তুমি বলতে পারো যে আমি হয়তো দান দিচ্ছি না, বাট আমার ওপোনেন্ট কি দান দিচ্ছে, এটা তো স্টকাস্টিক বলা যায়, রাইট? কারণ ওপোনেন্টের দানটা তো মানে আমি তো জানি না, এটা তো আমার কাছে আনসার্টেন।
এটা ওপোনেন্টেরটা কনসিডার করা যাবে না, এটা হচ্ছে গিয়ে তোমার মানে যেই গিভেন এজেন্ট ওই এজেন্টের অ্যাকশনকে এখানে কনসিডার করতে হবে, ঠিক আছে? সো চেসে ইয়েস ওপোনেন্ট কি অ্যাকশন দিবে ওইটার বেসিসে এনভায়রনমেন্টে মানে চেঞ্জেস আসবে, বাট ওইটা আমরা কনসিডার করব না। এখানে কনসিডারেশন হচ্ছে আমার নিজের অ্যাকশনের কোনো আনসার্টেন আউটকাম আছে কিনা। ওকে, কোনো কোনো গেম আবার স্টকাস্টিক হয়ে থাকে। কোন টাইপের গেম? যেগুলোতে মনে করো ডাইস ইনভলভড। তুমি যদি লুডোর কথা ধরো, লুডোতে তো তুমি ডাইস ইয়া করো, ডাইস টস করো, রাইট? এখন তুমি কিন্তু তোমার অ্যাকশনটা পারফর্ম করতেছো, বাট ইউ ডু নট নো দ্য আউটকাম ডাইসে 1 থেকে 6-এর মধ্যে কোনটা পড়বে, তাই না? 1 পড়লে হয়তো একরকম, 2 পড়লে আরেক রকম, 3 পড়লে আরেক রকম, অ্যান্ড সো অন। একটা হয়তো তোমার জন্য আহ, ভালো মুভ, একটা হয়তো খারাপ মুভ, ইউ ডু নট হ্যাভ এনি কন্ট্রোল অন দ্যাট, রাইট? সো এটা একটা স্টকাস্টিক এনভায়রনমেন্ট বলা যায়। এখানে আউটকামটা স্টকাস্টিক, প্রত্যেকটা আউটকামের সাথে হয়তো একটা প্রবাবিলিটি কানেক্টেড থাকতে পারে। ডাইস রোলের ক্ষেত্রে যেমন যদি ফেয়ার ডাইস হয় তাহলে 1/6, রাইট, প্রত্যেকটা ডাইস পড়ার প্রবাবিলিটি। সো এটাই হচ্ছে বেসিক্যালি স্টকাস্টিক এনভায়রনমেন্টের এক্সাম্পল। রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট আই গেস মোস্টলি স্টকাস্টিক, কারণ এই মানে যেটা বললাম যে এখানে যেমন দেখো হেভি এয়ার ফ্লো, এটা কিন্তু রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টের একটা এলিমেন্ট। সো রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এত বেশি কমপ্লেক্স এবং এত বেশি এখানে লাইক ভ্যারিয়েবলস অ্যান্ড অ্যাট্রিবিউটস, কোনো একটা পার্টিকুলার টাস্ক করলে সেটার আউটকামটা কি হবে উই ডোন্ট রিয়েলি নো অ্যাবাউট দ্যাট, রাইট? সো এটা হচ্ছে স্টকাস্টিক এনভায়রনমেন্টের এক্সাম্পল। সো অ্যাগেন, ডিটারমিনিস্টিক ভার্সেস স্টকাস্টিক ইন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য অ্যাকশন অফ দ্য এজেন্ট। অ্যাকশনের আউটকাম যদি একটা ডিটারমাইন্ড আউটকাম থাকে, হ্যাঁ, এবং এটা যদি প্রেডিক্ট করা যায় আগে থেকে, দেন দ্যাটস ডিটারমিনিস্টিক। আদারওয়াইজ যদি আনসার্টেন আউটকাম আসতে পারে অথবা মাল্টিপল ডিফারেন্ট আউটকাম আসতে পারে, উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন, তখন আমরা ওটাকে স্টকাস্টিক এনভায়রনমেন্ট বলি। স্টকাস্টিক এনভায়রনমেন্ট ডিটারমিনিস্টিক এনভায়রনমেন্টের থেকে হ্যান্ডেল করা কম্পারেটিভলি হার্ডার, কারণ এখানে এই যে এই আনসার্টেনটিটার সাথে ডিল করা লাগে। সিমিলারলি আমরা যে আগে দুইটা টাইপ পড়ছি, পার্শিয়ালি অবজারভেবল ইজ হার্ডার টু ডিল উইথ, কারণ ইউনো ইটস নো ব্রেইনার, কারণ পুরো এনভায়রনমেন্ট সেন্স করা যাচ্ছে না। সো আনপারসিভড এনভায়রনমেন্টের স্টেটগুলো মাথায় রাখা লাগবে কোনো একটা এজেন্টের। মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট ইজ মোর কমপ্লেক্স, কারণ অন্যান্য এজেন্টের সাথে ইন্টারাক্ট করা লাগে। ওকে, সো এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার, নো ইয়েস। স্যার। স্যার মাল্টি এজেন্টের ক্ষেত্রে নরমালি লুডোর কথা যে বললেন স্যার, যখন আমি মানে এভাবে আমরা প্লেয়ার খেলতেছি, মানে রিয়েল লাইফে আমরা খেলতেছি, তখন তো এখানে মাল্টিপল এজেন্ট বোঝা যাচ্ছে। কিন্তু স্যার যখন আমি আমার মানে থাকে না বটের সাথে খেলতেছি, তো সেক্ষেত্রে তো প্লেয়ার দুইজনই, কিন্তু আমার মানে আমার বটটা তো একটা অপোনেন্ট তো। এজেন্ট, রাইট? আচ্ছা আচ্ছা। বট মানে বট ইনবিল্ট। কিভাবে কাজ করতেছে? ওটা একটা সফটওয়্যার এজেন্ট, সে ইনপুট নিতেছে হয়তো বোর্ডের ইয়াগুলা, ইনফরমেশনগুলা, আউটপুট দিতেছে একটা চাল। আমি কি বুঝলাম, এজেন্ট কিন্তু কোনো ফিজিক্যাল বা তোমার স্ট্রাকচারাল ইয়া থাকতে হবে, মানে এলিমেন্ট থাকতে হবে এমন কিন্তু কোনো না। একটা লিটারাল সফটওয়্যার একটা এজেন্ট হতে পারে, রাইট? আচ্ছা তো আচ্ছা সেই ঠিক ক্ষেত্রে ওই আছে। বটটা একটা এজেন্ট। আচ্ছা এটা হচ্ছে নর্মাল লুডোর ক্ষেত্রে। সাপ লুডো কিন্তু আবার সিঙ্গেল এজেন্ট গেম, রাইট? সিঙ্গেল এজেন্ট স্টকাস্টিক গেম। ওকে, তারপরে আমাদের নেক্সট প্রপার্টিজ হচ্ছে এনভায়রনমেন্ট আইদার এপিসোডিক হবে অর সিকোয়েন্সিয়াল হবে। এটার মানে কি? এপিসোডিক এনভায়রনমেন্ট বলতে এনভায়রনমেন্টের যে প্রত্যেকটা স্টেট একটার সাথে আরেকটার কোনো কানেকশন নেই। মিনওয়াইল সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট হচ্ছে তার অপোজিট। এনভায়রনমেন্টের যেই চেঞ্জগুলা, এগুলা চেঞ্জগুলা মোস্টলি একটা সিরিজ অফ ইভেন্টস, সো একটার সাথে আরেকটা চেনের মতো কানেক্টেড থাকে। যে কোনো গেম, মোস্ট অফ দি গেমস আর সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট। তুমি যদি চেসের কথা যদি চিন্তা করো, চেসের প্রত্যেকটা বোর্ড স্টেট কি আগের বোর্ড স্টেটগুলো হয়ে আসে, রাইট? একটা বোর্ড স্টেটের উপর ডিপেন্ড করেই কিন্তু পরের বোর্ড স্টেটটা হয়। কোনটা একটার সাথে আরেকটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না কমপ্লিটলি। সো এই যে একটা লাইক কন্টিনিউয়াস যে নেচার, আই মিন একটা সিকোয়েন্সিয়াল যে নেচার তৈরি হচ্ছে, এটার কারণে আমরা এই এনভায়রনমেন্টটাকে সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট বলি। ইনফ্যাক্ট মোস্ট অফ দি গেম তো আসলে একটা এনভায়রনমেন্ট স্টেটের উপর বেস করে আরেকটা এনভায়রনমেন্ট স্টেট হয়। সো মোস্ট অফ দি কমপ্লেক্স এনভায়রনমেন্টস আর সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট। রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টস আর মোস্টলি সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট, কারণ রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে তো কন্টিনিউয়াসলি টাইম চলতেছে, রাইট? সো সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট এটা হচ্ছে কি একটু কমপ্লেক্স ডিল করার জন্য, কারণ সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্টে পাস্টে কি হয়েছে, দেন এখনকার অ্যাকশনের সাথে তো ফিউচার এনভায়রনমেন্ট স্টেটগুলোও ডিপেন্ডেন্ট হবে, কারণ এখনকার অ্যাকশন তো এখনকার এনভায়রনমেন্ট স্টেট চেঞ্জ করতেছে এবং প্রত্যেকটা স্টেট একটার সাথে আরেকটা কানেক্টেড, সো ফিউচার স্টেটও কানেক্টেড থাকবে। এই কারণে
কোনো একটা অ্যাকশন এখন নিতে গেলে ওইটার ফিউচার কনসিকোয়েন্স কি হবে এটা মাথায় রাখা লাগবে। ওকে, যেমন তুমি যদি চেসের কথাই তুমি যদি কনসিডার করো, চেস আমরা খেলি কেমন, চেস আমরা চিন্তা করি আমি এই টার্নটা দিলে আমার ওপোনেন্ট কি টার্ন দিতে পারে, তার জবাবে আমি কি দিব, তার জবাবে আমার ওপোনেন্ট কি কি দিতে পারে। সো আমরা এরকম 2-3 টার্ন আগে গিয়ে চিন্তা করি। যারা ইনফ্যাক্ট ভালো চেস খেলে, গ্র্যান্ড মাস্টার লেভেলে যারা, তারা 10-12 স্টেপ সামনে গিয়ে চিন্তা করতে পারে। সো ফিউচার কনসিকোয়েন্স মাথায় রাখা লাগে, হয়তো কিছু পাস্ট ইনফরমেশনও মাথায় রাখা লাগে। সো সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট ইজ হার্ডার টু ডিল উইথ। এপিসোডিক এনভায়রনমেন্টের এক্সাম্পল কম, মোস্ট অফ দি এনভায়রনমেন্টস আর সিকোয়েন্সিয়াল কানেক্টেড থাকে। এপিসোডিক এনভায়রনমেন্টের একটা এক্সাম্পল হতে পারে যে তোমার ইমেজ ক্লাসিফিকেশন। ওকে, সো মনে করো একটা এজেন্ট ধরো ব্রেনের এমআরআই ইমেজ দেখে ডিজিজ প্রেডিক্ট করে, এই এক্সাম্পলটা আমি লাস্ট ক্লাসেও দিয়েছিলাম। এখন তোমার এটার এনভায়রনমেন্ট কি, তাহলে এমআরআই ইমেজটাই তো, রাইট? ওই ইমেজটা দেখে নিয়ে তো সে প্রেডিক্ট করতেছে। হয়তো আমরা মানে থিওরিটিক্যালি অন্যান্য এনভায়রনমেন্ট, অন্যান্য জিনিস এনভায়রনমেন্টে আনতে পারি, সে যদি কোনো স্ক্রিনে আউটপুট দেয় সেই, বাট তার এনভায়রনমেন্টের মেইন এলিমেন্ট হচ্ছে গিয়ে তার ব্রেন এমআরআই ইমেজটা। এখন কোনো একটা এমআরআইতে সে ডিজিজ পাইলো নাকি পাইলো না, এটার উপরে বেস করে কিন্তু পরের এমআরআই এর আউটকাম ডিপেন্ড করবে না। ওকে, সো মনে করো এমআরআই নাম্বার 1 পাস করা হলো, সে প্রেডিক্ট করলো যে এটাতে ডিজিজ আছে, ডাজন্ট মিন যে পরের এমআরআই ইমেজেও এরকম কোনো ডিজিজ থাকবে। সো দেখো একটার সাথে কিন্তু আরেকটা লাইক লাইক কি বলবো, কানেক্টেড না, একটা লাইক ডিসকানেকশন আছে। সো এটাকে আমরা এপিসোডিক এনভায়রনমেন্ট বলি। সিম্পল রিফ্লেক্স এজেন্ট এপিসোডিক এনভায়রনমেন্টে হয়তো ভালো কাজ করতে পারে। ওকে, কারণ এটা তো ইনস্ট্যান্টিনিয়াস ইনপুট নিয়ে আউটপুট দেয় না, তো এরকম আর কি। এখন যদি এখানে তোমার কোনো ইয়ার বদলে, লাইক ইমেজের বদলে যদি একটা ভিডিও থাকতো, ভিডিও তো আমরা জানি একটা সিরিজ অফ ফ্রেমস। ওকে, এখন মনে করো কেউ একজন ভিডিও থেকে হ্যারাসমেন্ট ডিটেক্ট করতে যাচ্ছে, সেক্ষেত্রে ভিডিওটাকে যদি আমরা এনভায়রনমেন্টের একটা পার্ট কনসিডার করি, ভিডিওর প্রত্যেকটা ফ্রেম তো একটার সাথে আরেকটা কানেক্টেড। এখন মনে করো তুমি ফার্স্টের ফ্রেমে দেখলা কোনো হ্যারাসমেন্টের এলিমেন্ট নাই, লাস্টের ফ্রেমে এখন দেখলা কোনো হ্যারাসমেন্টের এলিমেন্ট নাই। এখন এটা দেখে কি তুমি কোনো আউটকামে আসতে পারবে না, তোমাকে মাঝখানে ফ্রেমসগুলোও দেখা লাগবে। সো দেয়ার ইজ এ কানেকশন হেয়ার। তো ওই পার্টিকুলার ভিডিওর জন্য বা ওই পার্টিকুলার ভিডিও ফ্রেমগুলোর জন্য আমরা ওটাকে একটা সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট বলতে পারি। আবার যদি তুমি সেপারেট ভিডিও এলিমেন্ট পাস করো, সেক্ষেত্রে আবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভিডিওর জন্য এটাকে আবার এপিসোডিক বলতে পারি আমরা। সো অ্যাগেন দেখো এখানে কিন্তু কনটেক্সটে অনেক ডিপেন্ড করতেছে। সেম এনভায়রনমেন্টই তুমি যদি ডিফারেন্ট কনটেক্সটে দেখো, ইউ ক্যান কাম আপ উইথ ডিফারেন্ট আইডিয়াস। ওকে, সো এই কারণে এক্সামে যদি তোমার কোনো একটা কোশ্চেন আস করে, কোনো একটা এজেন্টের ডিটেলস বা এনভায়রনমেন্টের ডিটেলস দিয়ে যদি তোমাকে আস করে এটা কি টাইপ এনভায়রনমেন্ট, তুমি যেই লাইক টাইপটাই দাও না কেন, এটা একটু একটু এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করবা, তুমি কোন পার্সপেক্টিভ থেকে দেখতেছো। ওকে, সো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো এটা হচ্ছে এপিসোডিক সিকোয়েন্সিয়াল। অ্যাগেন শর্টে, এপিসোডিক এনভায়রনমেন্টের প্রত্যেকটা এনভায়রনমেন্ট স্টেট লাইক একটার সাথে আরেকটা কানেক্টেড থাকবে না, দেয়ার ওয়ান্ট বি এ সিরিজ অফ চেঞ্জ। হ্যাঁ, দেয়ার ওয়ান্ট বি এ সিরিজ। সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্টের প্রত্যেকটা এনভায়রনমেন্টের যে চেঞ্জ একটার সাথে আরেকটা লিঙ্ক স্যার থাকবে। ইয়েস। স্যার একটা সিচুয়েশন বেসিস করে তাহলে স্যার অ্যানসার তো অনেক টাইপেরই হইতে পারে না স্যার, মানে এক একজনের পার্সপেক্টিভ থেকে। এখন ইট ডিপেন্ডস, অ্যান্সার তোমার পার্সপেক্টিভে ডিফারেন্ট হতে পারে, বাট পার্সপেক্টিভটা এমন হতে হবে যেটা লজিক্যাল, রাইট? হুম, জি স্যার। যেটা যেটা লজিক্যাল। এখন মনে করো তোমাকে চেস নিয়ে ধরো কোশ্চেন করলো, একটা পার্টিকুলার প্রপার্টি আস করলো, এটা কি টাইপ। এখন তুমি তোমার এক্সাম্পল দিলা, যেমন আমরা একটু পরেই দেখবো যে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক দেখবো। এখন মনে করো চেস তো নর্মালি স্ট্যাটিক, আমি আমি এক্সপ্লেনেশনে পরে আসতেছি। এখন ধরো তুমি একটা এক্সাম্পল দিলা যে চেস ফেডারেশনে ঝড় হয়ে ফেডারেশন ভেঙে পড়তে পারে, সো আমরা বলতে পারি চেস ডাইনামিক। লজিক্যাল এক্সপ্লেনেশন না, রাইট? সো হুম, হুম, যেই হুম। পার্সপেক্টিভটাই দাও এটা জানি লজিক্যাল হয়। ওকে, ওকে স্যার। লজিক্যাল পার্সপেক্টিভ হলে দ্যাটস ফাইন। বাট ইয়েস, তুমি যদি ডিফারেন্ট কনটেক্সটে একটা এনভায়রনমেন্ট চিন্তা করো, ইভেন লজিক্যালিও যদি চিন্তা করো, তুমি ডিফারেন্ট কনটেক্সটে ডিফারেন্ট টাইপ পেতে পারো। ইট রিয়েলি ডিপেন্ডস অন যে তুমি কিভাবে আসলে দেখতেছো পুরো প্রসেসটা। ওকে স্যার। ওকে, দেন নেক্সট এক্সাম্পল হচ্ছে, আই মিন নেক্সট প্রপার্টি হচ্ছে একটা এনভায়রনমেন্ট ডিসক্রিট হবে অর কন্টিনিউয়াস হবে। আচ্ছা, ডিসক্রিট আর কন্টিনিউয়াসের মধ্যে ডিফারেন্সিয়েট করা খুব ইজি। একটা এনভায়রনমেন্টের যদি লাইক অলমোস্ট আনডিফাইন্ড অর আনলিমিটেড অ্যামাউন্ট অফ পারসেপশন এবং পসিবল অ্যাকশনস থাকে, তাহলে ওটাকে আমরা কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট বলতেছি। যদি
এনভায়রনমেন্টের পসিবল পারসেপশন লিমিটেড এবং অ্যাকশনের অ্যামাউন্টও লিমিটেড থাকে, তাহলে আমরা ওটাকে ডিসক্রিট এনভায়রনমেন্ট বলতেছি। চেস তো ডিসক্রিট এনভায়রনমেন্ট, রাইট? চেসের পারসেপশনের অ্যামাউন্ট কি 10^120? ইয়েস, দিস ইজ অ্যাবসোলুটলি হিউজ, বাট স্টিল নট ইনফাইনাইট, রাইট? এটা খুবই জাইগেন্টিক একটা নাম্বার, বাট ইনফাইনাইট না। এবং চেসে কি কি অ্যাকশন নিতে পারো এটাও কিন্তু ডিফাইন। তুমি শূন্য এক ঘর সামনে নিতে পারো, ওইটা হচ্ছে গিয়ে তোমার বটের টার্ন। দেন কুইন তুমি লাইক কুইন তুমি যে কোনো দিকে চালতে পারো, সো এটার কিছু স্পেসিফিক অ্যাকশনস আছে, কিং এর কিছু স্পেসিফিক অ্যাকশনস আছে। ওকে, সো অ্যাগেন অ্যাকশনসও লিমিটেড। সো সব কিছু মিলায় আমরা চেসকে ডিসক্রিট এনভায়রনমেন্ট বলতে পারি, রাইট? কন্টিনিউয়াস এনভায়রনমেন্টের এক্সাম্পল কি? খুব ইজি এক্সাম্পল, আমাদের রিয়েল লাইফ এনভায়রনমেন্ট। আমরা হিউম্যান এজেন্ট যেখানে কাজ করি, সেলফ ড্রাইভিং এনভায়রনমেন্ট, যে সেলফ ড্রাইভিং কার যে এনভায়রনমেন্টে কাজ করে, সো এই এনভায়রনমেন্টগুলো এত কমপ্লেক্স, তুমি আসলে কোনো ফাইনাইট নাম্বার বা ফাইনাইট কনসেপশন দিয়ে তুমি এই এনভায়রনমেন্টকে করতে পারবা না, ডিফাইন করতে পারবা না। লাইক আনলিমিটেড অ্যামাউন্ট অফ স্টেট হতে পারে এনভায়রনমেন্টের, আবার তোমার আনলিমিটেড অ্যামাউন্ট অফ অ্যাকশনও নিতে পারো। তুমি তোমার এখন যে রুমে বসে আছো, এই রুমে সিম্পলি এই রুমটাতেই তুমি অলমোস্ট ইনফাইনাইট অ্যামাউন্ট অফ অ্যাকশন তুমি পারফর্ম করতে পারো, রাইট? সো এটা একটা কন্টিনিউয়াস like environmental example. Obviously continuous environment is more difficult to work with, right? কারণ এখানে তোমার অলমোস্ট মানে অল অ্যাকশন তো পারসিভ করা পসিবল না, সো কিছু আনসার্টেনটির সাথে একটা এজেন্টকে খাপ খাওয়ায় নিতে হয়। দেন কিছু কিছু গেম আছে কন্টিনিউয়াস হতে পারে, যেমন তোমার পোকার টু সাম এক্সটেন্ট কন্টিনিউয়াস হতে পারে। এখন ইট রিয়েলি ডিপেন্ডস। পোকার তো নর্মালি কি, আই ডোন্ট নো তোমাদের কার পোকার সম্পর্কে কতখানি আইডিয়া আছে। জেনারেলি পোকারে হয়তো হ্যান্ডে কিছু কার্ড থাকে, ডেকে কিছু কার্ড থাকে, টেবিলে কিছু কার্ড থাকে। অনলি যদি ওইটুকু পোর্শন দেখা হয়, মানে বোর্ডের স্টেট, কার্ডের স্টেট, এই জিনিসগুলো যদি দেখা হয়, তাহলে তুমি পোকারকে ডিসক্রিট বলতে পারো। হ্যাঁ, পোকারকে তখন তুমি ডিসক্রিট বলতে পারো, বাট ইট ডিপেন্ডস। নর্মালি পোকার কিন্তু অনেক ট্রিকি একটা গেম। যারা খুব ভালো পোকার খেলে তারা কিন্তু অনলি কার্ড, বোর্ড এগুলোর উপর ডিপেন্ড করে না, তারা ওপোনেন্টের খুব ভালো মতো অবজার্ভ করে। কি বলবো, ওপোনেন্টের স্টেটও কিন্তু খুব ভালো মতো অবজার্ভ করে, কারণ পোকারে ব্লাফিংয়ের কিছু ব্যাপার আছে। ওপোনেন্টের এক্সপ্রেশন কি, তারপরে নিজে কি এক্সপ্রেশন দিচ্ছে, এই জিনিসগুলো ম্যাটার করে। সো তুমি যদি খুব ভালো কোনো পোকার প্লেয়িং এজেন্ট বানাতে চাও, মেবি এই জিনিসগুলো ট্র্যাকে রাখা লাগবে। তার মেবি ওপোনেন্ট এজেন্টের হার্টবিট রেট, পালস রেট, নিজের হার্টবিট রেট, পালস রেট, ওপোনেন্টের এক্সপ্রেশন ডিটারমাইন করা, হ্যাঁ, ওপোনেন্টের এক্সপ্রেশন অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো যদি তার মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সে অলমোস্ট ইনফাইনাইট অ্যামাউন্ট অফ পসিবিলিটি পারসেপ্ট করতে পারে, এবং ওই ক্ষেত্রে পোকারকে তখন আমরা কন্টিনিউয়াস বলতে পারবো। ওকে, সো এটা মাথায় রাখা লাগবে। পোকার ক্যান বি বোথ ডিসক্রিট অ্যান্ড কন্টিনিউয়াস, বাট একটা ডিসক্রিট পোকার প্লেয়িং এজেন্ট মোস্ট লাইকলি ভালো পারফর্ম করতে পারবে না। ওকে, তাকে কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট নিয়েই হ্যান্ডেল করতে হবে যদি সে ভালো খেলতে চায়। সো অ্যাগেন খুব সিম্পল, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস কিনা এটা ডিপেন্ড করতেছে অ্যামাউন্ট অফ অ্যাকশন এবং অ্যামাউন্ট অফ পসিবল পারসেপশনের উপর এনভায়রনমেন্টের। যদি অ্যামাউন্ট অফ পসিবল পারসেপশন অর অ্যামাউন্ট অফ অ্যাকশন যদি ইনফাইনাইট হয়, আই মিন অ্যামাউন্ট অফ অ্যাকশন ইনফাইনাইট হলে অ্যামাউন্ট অফ পসিবল পারসেপশনও অবভিয়াসলি ইনফাইনাইট হবে, কারণ প্রত্যেকটা অ্যাকশনের জন্য তো ডিফারেন্ট স্টেট থাকবে। সো তখন মানে দুইটাই যদি পারসেপশন এবং অ্যাকশন যদি আনডেফাইন্ড কোনো নাম্বার দিয়ে ডিফাইন না করা যায় অর ইনফাইনাইট হয়, তখন আমরা ওটাকে কন্টিনিউয়াস বলতেছি। যদি এটাকে তোমার কোনো লাইক ভ্যালিড নাম্বার দিয়ে ডিফাইন করা যায়, যদি এটা ফাইনাইট হয়, তখন আমরা এটাকে ডিসক্রিট বলতেছি। দ্যাটস ইট। তারপরে নেক্সট প্রপার্টি হচ্ছে একটা এনভায়রনমেন্ট আইদার স্ট্যাটিক হবে অর ডাইনামিক হবে। আই গেস এটা নামটাই সেলফ এক্সপ্লেনেটরি। একটা এনভায়রনমেন্টে যদি কোনো সাডেন চেঞ্জেস না আসে, তখন আমরা ওটাকে স্ট্যাটিক বলতে পারি। যদি কোনো সাডেন চেঞ্জেস আসার টেন্ডেন্সি থাকে বা সাডেন চেঞ্জেস আসা ভায়াবল থাকে, তাহলে আমরা ওটাকে ডাইনামিক এনভায়রনমেন্ট বলতে পারি। এখানে অ্যাগেইন একটা ক্যাচ আছে, এই সার্টেন চেঞ্জটা যেই এজেন্টের পার্সপেক্টিভ থেকে এনভায়রনমেন্টটা ডিসকাস করা হচ্ছে, ওই এজেন্ট অ্যাকশন নেওয়ার সময় আসতে হবে। সাডেন চেঞ্জেস কিন্তু অনেক কারণে আসতে পারে। তোমার আদার এজেন্ট অ্যাকশন নিলেও এটা সাডেন চেঞ্জ আসতে পারে এনভায়রনমেন্টে, বাট আদার এজেন্ট অ্যাকশন নেওয়ার সময় যদি গিভেন এজেন্টটা ওই সময় অ্যাকশন না নিতে মানে না নেওয়া লাগে, তখন কিন্তু এটাকে ডাইনামিক বলা যাবে না। আই মিন আই গেস মুখে বলার থেকে এক্সাম্পল দিলে ইজিয়ার হয়। চেস কিন্তু একটা স্ট্যাটিক এনভায়রনমেন্ট। ওয়াই চেস ইজ নট ডাইনামিক? কারণ চেসে তো তোমার ওপোনেন্ট তো বোর্ড চেঞ্জ করতেছে, সো ইউ ক্যান সে দ্যাট ইন এ সেন্স বোর্ড ইজ ডাইনামিক, বাট
কাহিনী হচ্ছে যেটা, ওপোনেন্ট যখন বোর্ড চেঞ্জ করতেছে বা ওপোনেন্টটা টার্ন নিতেছে তখন কিন্তু গিভেন প্লেয়ার কিন্তু টার্ন নেয় না। ওকে, কিন্তু গিভেন প্লেয়ার আবার যখন টার্ন নেয় তখন কিন্তু ওপোনেন্টের টার্ন নেওয়ার অ্যাবিলিটি থাকে না। সো গিভেন প্লেয়ারের যখন অ্যাকশন পারফর্ম করার প্রসেস, ওই সময় কিন্তু চেস বোর্ডের কোনো চেঞ্জেস হয় না। দ্যাটস দ্য লাইক পার্ট টু এমফাসাইজ হিয়ার। ওকে, সো কোনো একটা এজেন্ট অ্যাকশন নেওয়ার সময় যদি এনভায়রনমেন্ট সাডেনলি চেঞ্জ হয়ে যাওয়ার থাকে, টেন্ডেন্সি থাকে, তখনই আমরা ওটাকে অনলি ডাইনামিক বলতেছি, আদারওয়াইজ ইট ইজ স্ট্যাটিক। চেসকে আমরা স্ট্যাটিক বলতেছি কারণ চেসে মানে গিভেন এজেন্ট যদি যখন টার্ন নিতে যায় তখন কিন্তু চেস বোর্ডে কোনো চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয় না, রাইট? কারণ তখন অপোনেন্ট টার্ন না নিয়ে বসে থাকে। সো তখন আমরা চেসকে আর কি স্ট্যাটিক বলতে পারি। রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অবভিয়াসলি ডাইনামিক, কারণ রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে কাজ করতে গেলে কখন কি এনভায়রনমেন্টে মানে ইভেন অ্যাকশন নেওয়ার সময় কখন কি এনভায়রনমেন্টে চেঞ্জ হয়ে যেতে পারে, উই ডোন্ট নো অ্যাবাউট দিস। একটা সেলফ ড্রাইভিং কারের কথা যদি বলো অথবা একটা মানুষের কথাই যদি বলো, রাস্তা দিয়ে তার রাস্তা দিয়ে হাঁটা হচ্ছে গিয়ে একটা অ্যাকশন, রাইট? এখন তোমার হঠাৎ করে কোনো একটা আর্থকোয়েক বা কিছু হলো, রাস্তার সামনে একটা গর্ত তৈরি হয়ে গেল। তো অ্যাকশন নেওয়ার সময় কিন্তু এনভায়রনমেন্টটা, অ্যাকশন পারফর্ম করার সময় কিন্তু এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এই চেঞ্জের সাথে তখন তাকে অ্যাডাপ্ট করা লাগে। ওকে, সো এই কারণে এই এনভায়রনমেন্টটাকে আমরা ডাইনামিক এনভায়রনমেন্ট বলতে পারতেছি। মোস্ট অফ দি গেমই স্ট্যাটিক এনভায়রনমেন্ট, কারণ তোমার লাইক আই মিন টার্ন বেসড গেমগুলো, মোস্ট অফ দি টার্ন বেসড গেমগুলো স্ট্যাটিক এনভায়রনমেন্ট, কারণ একটা টার্ন নেওয়ার সময় ওপোনেন্ট বা অন্যান্য প্লেয়ার টার্ন নেয় না। কিছু ডাইনামিক গেমস আছে আমরা নর্মালি যে হয়তো কম্পিউটারে যে গেমগুলো খেলি, অ্যাকশন গেম টেম, এখানে তো এআইরা তো আমরা মারামারি করতে গেলে এআইও তো মারামারি করে, সো এটাকে আমরা ডাইনামিক গেম হিসেবে আমরা ডিফাইন করতে পারি। সো ইজ দ্যাট ক্লিয়ার? এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে, সো এটা মাথায় রাখবা, স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। দেন হচ্ছে গিয়া, আচ্ছা আরেকটা জিনিস অ্যাগেন, এখানে রাইট সাইডে যতগুলো আছে সবগুলোই হচ্ছে গিয়ে লাইক মোর কমপ্লেক্স কম্পেয়ার টু দ্য লেফট ওয়ান। ডাইনামিক এনভায়রনমেন্ট স্ট্যাটিকের থেকে কমপ্লেক্স হবে কেন? অ্যাগেন নো ব্রেনার, ডাইনামিক এনভায়রনমেন্টে তো এই এনভায়রনমেন্ট চেঞ্জের সাথে তাকে ডিল করে নেওয়া লাগতেছে, রাইট? এবং ডাইনামিক এনভায়রনমেন্টে এজেন্ট অ্যাকশন নেওয়ার সময় তাকে এনভায়রনমেন্ট অলওয়েজ অবজারভেশনে রাখতে হবে, ইভেন অ্যাকশন নেওয়ার টাইমেও। স্ট্যাটিক এনভায়রনমেন্টে কিন্তু এরকম না। একটা চেস প্লেয়িং বট তোমার তার টার্নটা নেওয়ার আগে বোর্ডটা তার একবার অবজার্ভ করে নিলেই চলে, একবার একটা সিঙ্গেল টাইমে অবজার্ভ করে নিয়ে কোনখানে কি আছে দেখে নিলেই তার জন্য চলবে। টার্ন নেওয়ার সময় কিন্তু কন্টিনিউয়াসলি তাকে বোর্ডটাকে এক্সামিন করা লাগবে না। ডাইনামিক এনভায়রনমেন্টে কিন্তু এটা পসিবল না। একটা তোমার মানুষকে হাঁটা চলা করতে গেলে তার কন্টিনিউয়াসলি তাকে অবজার্ভ করা লাগে, আশেপাশে কি হচ্ছে, সামনে কোনো মানুষ এসে পড়লো কিনা, সামনে কোনো গর্ত আছে কিনা, কোনো অবস্ট্রাকল আছে কিনা, অ্যান্ড সো অন। সো ডাইনামিক এনভায়রনমেন্ট ইজ মোর কমপ্লেক্স। অ্যান্ড দেন ফাইনালি এটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের প্রপার্টি থেকে মোস্টলি এজেন্টের উপর ডিপেন্ড করে আর কি এনভায়রনমেন্টকে প্রপার্টি দেওয়া যায়, হুইচ ইজ known versus unknown, known or unknown। এটা বলতে কি বোঝায়? একটা এনভায়রনমেন্টের পসিবল পারসেপশন, তারপরে ওইখানে কি কি অ্যাকশন নেওয়া যায়, এটা সম্পর্কে যদি কোনো একটা গিভেন এজেন্টের কমপ্লিট আইডিয়া থাকে তখন আমরা ওটাকে নন এনভায়রনমেন্ট বলি। যদি কমপ্লিট আইডিয়া না থাকে তখন আমরা ওটাকে আননোন এনভায়রনমেন্ট বলি। ওকে, এখন একটা অনেক কমপ্লেক্স এনভায়রনমেন্টও নোন হতে পারে, আবার অনেক একটা সিম্পল এনভায়রনমেন্টও আননোন হতে পারে। ইট এন্টায়ারলি ডিপেন্ডস অন দ্য এজেন্ট। হ্যাঁ, এটা এনভায়রনমেন্ট ইটসেলফের উপরে ভ্যারি করার থেকে এজেন্টের উপরেই বেশি ভ্যারি করে। যেমন মনে করো তোমার একটা রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে একটা যদি তুমি সেলফ ড্রাইভিং কার ডিফাইন করো, এই এনভায়রনমেন্টের লাইক গ্র্যাভিটির রুলস, দেন তোমার কী কী অ্যাকশন নেওয়া যায়, রাস্তা দিয়ে চলতে হবে, সামনে পিছিয়ে ডানে বামে যাওয়া যায়, পেডেস্ট্রিয়ান অ্যাভয়েড করতে হয়, এই রুলসগুলো সম্পর্কে যদি মোটামুটি একটা কমপ্লিট আইডিয়া থাকে একটা এজেন্টের, এবং তোমার এনভায়রনমেন্টের প্রপার্টি নিয়ে যদি মোটামুটি একটা কমপ্লিট আইডিয়া থাকে, এটাকে আমরা ওই এজেন্টের পার্সপেক্টিভে নন এনভায়রনমেন্ট বলতে পারি। ওকে, কারণ এজেন্টটা মোটামুটি এনভায়রনমেন্টটা জানে, এনভায়রনমেন্টের প্রপার্টি, পসিবল অ্যাকশনস, পসিবল চেঞ্জেস, এটা নিয়ে হয়তো তার কিছুটা হলেও আইডিয়া আছে। মেনওয়াইল একটা সিম্পল এনভায়রনমেন্ট, আই মিন চেস খুব একটা সিম্পল এনভায়রনমেন্ট না, বাট চেসের এক্সাম্পলটাই দিই, রিয়েল ওয়ার্ল্ডের থেকে তো সিম্পল, রাইট? এখন একটা চেসও একটা এজেন্টের জন্য আননোন এনভায়রনমেন্ট হতে পারে। মনে করো তুমি একটা এজেন্টকে একটা চেস বোর্ডে খেলতে দিলা, কিন্তু তার চেসের রুলসের সম্পর্কে জানা নাই। সে জাস্ট 8x8 বোর্ডটা দেখতে পারে, বাট তার চেসের রুলসের জানা নাই, কোন গুটি কীভাবে চালতে হয় এটা সম্পর্কে তার আইডিয়া নেই। সেক্ষেত্রে ওই চেস বোর্ডটা ওই পার্টিকুলার এজেন্টের জন্য আমরা একটা আননোন এনভায়রনমেন্ট বলতে পারি।
আননোন এনভায়রনমেন্টে বেসিক্যালি লার্নিং এজেন্টগুলো কাজ করে। আমরা লাস্ট ক্লাসে ব্রিফলি লার্নিং এজেন্ট নিয়ে ডিসকাস করছিলাম। সো লার্নিং এজেন্টগুলো আননোন এনভায়রনমেন্টে ভালো কাজ করে। তাদের হয়তো ইনিশিয়াল প্রপার্টি, পসিবল অ্যাকশন এগুলো নিয়ে হয়তো আইডিয়া থাকে না। তারা রিইনফোর্সমেন্ট লার্নিং বা অন্য কোনো লার্নিং মেকানিজমের থ্রুতে নিজে নিজে আস্তে আস্তে প্রপার্টিগুলো শিখে। এভাবে শিখতে শিখতে আস্তে আস্তে হয়তো আননোন এনভায়রনমেন্টটা তার জন্য নন এনভায়রনমেন্টে কনভার্টেড হয়। একটা চেস প্লেয়িং বট যার তোমার চেসের প্রপার্টিগুলো নিয়ে, চেসের অ্যাকশনগুলো নিয়ে আইডিয়া নাই, সে কিভাবে শিখতে পারে? সে হয়তো ইনিশিয়ালি ওপোনেন্টের টার্নগুলো জাস্ট ডুপ্লিকেট করে করে শিখতে পারে যে ওপোনেন্ট কি কি টার্ন দিতেছে, এই টার্নগুলো হয়তো লাইক শিখা যায়। তারপরে আরও কমপ্লেক্স গেম খেলতে খেলতে আস্তে আস্তে সে ম্যাচ জেতা শিখতে পারে। সো একটা এজেন্টের জন্য একটা আননোন এনভায়রনমেন্ট আস্তে আস্তে নোনে কনভার্টেড হতে পারে যদি সে কন্টিনিউয়াসলি লার্ন করতে পারে। ওকে, বাট অ্যাগেইন এটা এনভায়রনমেন্ট থেকে বরঞ্চ এজেন্টের উপরেই ডিপেন্ড করে। ইজ দ্যাট ক্লিয়ার? নোন এবং আননোন নিয়ে কোনো কোশ্চেন আছে? ওকে, সো এখন আমরা দেখতেছি তাহলে এগুলাই হচ্ছে মেইনলি এনভায়রনমেন্টের প্রপার্টি। এবং কোনো একটা পার্টিকুলার এজেন্টের এনভায়রনমেন্টের প্রপার্টি যদি ডিসক্রাইব করতে দেওয়া হয় তাহলে এই প্রত্যেকটা, এই যে এখানে তো বেসিক্যালি বাইনারি ক্লাসে ক্লাসিফাই করা হয়েছে প্রত্যেকটা প্রপার্টি, রাইট? সো প্রত্যেকটা থেকে যে কোনো একটা একটা করে পিক আপ করতে হবে। এবং আমরা যদি একটা সিম্পল সিঙ্গেল এক্সাম্পল যদি দেখি, চেসের কথা আমরা যদি ধরি, তাহলে চেসের ডেফিনেশনটা কীরকম হবে? চেসের এনভায়রনমেন্ট ফুললি অবজারভেবল, পুরো বোর্ড দেখা যায়। মাল্টি এজেন্ট, কারণ দুইটা এজেন্ট খেলা। দেন ডিটারমিনিস্টিক, কারণ অ্যাকশনের কোনো আনসার্টেন আউটকাম আসতে পারে না, গিভেন অ্যাকশনের গিভেন আউটকামই থাকবে। দেন সিকোয়েন্সিয়াল এনভায়রনমেন্ট, কারণ চেসের প্রত্যেকটা স্টেট একটার সাথে আরেকটা কানেক্টেড। চেসের এনভায়রনমেন্ট আই গেস ডিসক্রিট, রাইট? ডিসক্রিট, কারণ তোমার পসিবল অ্যাকশন, পারসেপশন এটা একটা গিভেন ডিফাইন নাম্বার দিয়ে ডিফাইন করা পসিবল। এবং চেস হচ্ছে গিয়ে স্ট্যাটিক, এটা আমরা আগেই অলরেডি ডিসকাস করছি। নন নাকি আননোন ডিপেন্ডস অন দ্য এজেন্ট, বাট আমরা জেনারেলি আমরা নন এনভায়রনমেন্টই বলবো, কারণ চেস প্লেয়িং বটকে চেস খেলতে দেওয়া হলে তাকে আগে রুল সেট এবং চেসের প্রপার্টি সম্পর্কে আইডিয়া দেওয়া হয়ে থাকে। স্যার আচ্ছা, মনে করেন স্যার বট অল্প কিছু জানে, সেই ক্ষেত্রে স্যার পার্শিয়ালি নোন, ওটাকে তো আননোনই ধরা হবে। হ্যাঁ, আননোনে ধরে নিতে পারো, রাইট। এখানে অনেক জায়গায় সেমি টার্মটা ইউজ করা হয়, ঠিক আছে? যেমন তোমার চেসের কথা যদি ধরো, তোমাদের বইতে বই পড়লে দেখবে একটা এক্সাম্পল আছে, চেস তো স্ট্যাটিক, রাইট? বাট এখানে যদি তুমি একটা টাইমার অ্যাড করো, টাইমারটা তখন কিছু ডাইনামিক নেচার আনবে, রাইট? কারণ তোমার অ্যাকশন নেওয়ার সময় কিন্তু তখন টাইমারের দিকে খেয়াল রাখা লাগবে এবং কন্টিনিউয়াসলি টাইমার চেক করা লাগবে, টাইমার আউট হয়ে যাচ্ছে কিনা। ওকে, সো তখন কিন্তু কিছু ডাইনামিক নেচার অ্যাড হচ্ছে, ওইটাকে সেমি ডাইনামিক বলে। বাট আসলে কোনটাকে আমরা সেমি ডাইনামিক বলবো, কোনটাকে আমরা ফুললি ডাইনামিক বলবো, এইটা একটু ভেগ। আসলে এটার কোনো ক্লিয়ার ডেফিনেশন নাই। লাইক কেন আমরা টাইমার অ্যাড করলে ওটাকে ফুললি ডাইনামিক বলতেছি না, অ্যান্ড হোয়াট ইজ সেমি ডাইনামিক, হোয়াট ইজ সেমি স্ট্যাটিক, এই সেমি পার্শিয়াল এগুলাতে একটু কিছু কনফিউশন ক্রিয়েট হওয়ার আছে। সো আমি সাজেস্ট করবো পার্শিয়ালি সেমি এভাবে ডিফাইন না করে আইদার তুমি লাইক স্পেকট্রামের লেফট সাইডে থাকো অথবা রাইট সাইডে থাকো, ফুল লেফট সাইড অথবা রাইট সাইড। বোঝা যাচ্ছে? জি স্যার। তারপরে আমরা যদি পোকারের কথা যদি ধরি, পোকার কি পার্শিয়ালি অবজারভেবল এনভায়রনমেন্ট, দেন মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট, অন্যান্য এজেন্টের সাথে খেলা যায়। দেন স্টকাস্টিক, রাইট? ইয়েস, পোকারে তো আনসার্টেনটি ডিল করা লাগে, হ্যাঁ স্টকাস্টিক। দেন পোকার সিকোয়েন্সিয়াল অবভিয়াসলি, কারণ কানেক্টেড সেট অফ ইভেন্টস। পোকার ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস, ইট ডিপেন্ডস। তুমি যদি কমপ্লেক্স পোকার এজেন্ট বানাও যে ফেশিয়াল এক্সপ্রেশন দেখে, হার্ট রেট, পালস রেট অ্যানালাইসিস করে, তাহলে কন্টিনিউয়াস। পোকার কি স্ট্যাটিক নাকি ডাইনামিক? আই গেস পোকারকে স্ট্যাটিক বলা যায় টু সাম সেন্স, কারণ লাইক আনসার্টেন আউটকাম হয়তো লাইক ইয়েস পোকারকে স্ট্যাটিক বলা যায় আই গেস, কারণ এখানে কোনো লাইক থার্ড পার্টি এলিমেন্ট এসে এনভায়রনমেন্টকে চেঞ্জ করে দিতে পারে না। এবং পোকার হচ্ছে গিয়ে যদি রুলসের সব কিছু জানা থাকে তাহলে নেউন। এখন তাহলে বলো চেস এবং পোকার দুইটার মধ্যে কোনটা বেশি কমপ্লেক্স? এনি আইডিয়া? কেউ বলতে পারবা? ডিসকাস করি। চেস পোকার দুইটাই আই গেস একটা একটা ফুললি অবজারভেবল, পার্শিয়ালি অবজারভেবল। পার্শিয়ালি অবজারভেবল মোর কমপ্লেক্স, সো এটা যাচ্ছে পোকারে। সিঙ্গেল ভার্সেস মাল্টি এজেন্ট দুইটাই ইয়াতে যাচ্ছে।
দুইটা গেমই মাল্টি এজেন্ট, সো এটা ড্র বলা যায়। ডিটারমিনিস্টিক ভার্সেস স্টকাস্টিক, চেস তো ডিটারমিনিস্টিক, পোকার স্টকাস্টিক, সো পোকার এখানে গেল। এপিসোডিক ভার্সেস সিকোয়েন্সিয়াল, দুইটাই সিকোয়েন্সিয়াল, সো ড্র। ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস, চেস ডিসক্রিট, পোকার কন্টিনিউয়াস হতে পারে তুমি যদি ভালো পোকার প্লেয়ার বানাও, সো পোকারে গেল। স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক, চেস স্ট্যাটিক, সো এটাও আমরা ড্র বলতে পারি, দুইটাই স্ট্যাটিক। নন ভার্সেস আননন, এটাও আমরা ড্র বলতে পারি। সো দেখো কমপ্লেক্সিটির দিক থেকে পোকারই কিন্তু বেশি পাচ্ছে কম্পেয়ার টু চেস, সো আমরা বলতে পারি যে পোকার ইজ মোর কমপ্লেক্স গেম। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবা, এখানে যে টাইপগুলো দেওয়া লেফট সাইডের থেকে রাইট সাইডের গুলা বেশি কমপ্লেক্স হয়।